এই নীলা, আমার না তোমার দুধ খেতে ইচ্ছে করছে। তোমার কি খেতে ইচ্ছে করছে? তোমার দুধ। আমায় একটু তোমার দুধ খেতে দিবে প্লিজ? দেখো, যখন তখন এসে একদম দুষ্টুমি করবে না। যাও, আমার কাছে কোনো দুধ নাই। নাই মানে? এই যে এত সুন্দর দুধ দেখা যাচ্ছে, এইগুলো তবে কি? এইগুলো দুধ না, দুধের মতো দেখতে জিনিস। আমার এই দুধের মতো জিনিসগুলোই খেতে হবে, তুমি দিবে কিনা সেটা বলো। আচ্ছা জ্বালা তো, যখন তখন এসে শুধু দুধ দুধ করতে থাকো। তুমি কি কচি খোকা নাকি তোমায় কোলে বসিয়ে সারাদিন দুধ খাওয়াবো? আমার তোমার দুধ খেতে ভালো লাগে বলে এমন কথাটা বললে তুমি? ঠিক আছে, আমার আর দুধ খাওয়া লাগবে না, আসছি আমি। আয়ান অভিমানী কণ্ঠে কথাটা বলতেই রুম থেকে বেরিয়ে যায়। নীলা আর চোখে আয়ানের দিকে দেখলেও আয়ানকে ডাকল না নিচের কাছে। বিয়ে হবার পর থেকে যখনই নীলা একটু ফ্রি থাকে ঠিক তখনই আয়ান এসে হাজির, আর সেই এক বায়না দুধ খাবে। নীলা আয়ানের আবদার পূরণ করতে করতেই এখন প্রায় বিরক্ত হয়ে গেছে। সারা দিন দুধ পাগল ছেলেকে কি করে কেউ সামলাতে পারে? নীলা ভেবে পায় না। নীলা বেশ বুঝতে পারছে তার প্রাণের স্বামী তার দুধ না খেতে পেরে ভীষণ অভিমান করেছে। যদিও নীলার কাছে এটা নতুন কিছু নয়, সারাদিন ছোটখাটো বিষয় নিয়ে আয়ান চার উপর অভিমান করে থাকে, তবে কিছু সময় পর ঠিক নীলার কাছেই ফিরে আসবে। নীলা মুচকি একটা হাসি দিয়ে নিজের কাজ করতে লাগলো। ওইদিকে আয়ান রুম থেকে বেরিয়ে সোজা চলে যায় ছাদে। নীলার কাছে একটু দুধ খেতে চেয়েও না পেয়ে অভিমানী হয়ে দাঁড়িয়ে আছে আয়ান। মুডটাই খারাপ হয়ে গেছে আয়ানের। আয়ান কিছু সময় এক ধ্যানে বসে থাকতেই হঠাৎ করে আয়ানের কানে একটা মেয়েলি কণ্ঠস্বর ভেসে এলো। আয়ান এদিক ওদিক তাকাতেই দেখতে পায় পাশের বাড়ির ভাবি ছাদে এসে কাপড় শুকাচ্ছে। উনি আয়ানকে ডাকছেন। আয়ান তার দিকে খানিকটা এগিয়ে এসে বলল, তনু ভাবি, আপনি কি আমায় ডাকছিলেন? তুমি ছাড়া তো ছাদে আর কেউ নেই আয়ান, তোমাকে ছাড়া আর কাকেই বা ডাকবো আমি? জি বলুন ভাবি, কি জন্য ডেকেছেন আমায়? না, দেখলাম তুমি মুড অফ করে দাঁড়িয়ে আছো, তাই ডাকলাম। কোনো সমস্যা হয়েছে কি? না, তেমন কিছু না। আরে, এত সংকোচ কেন? আমায় তুমি সব বলতে পারো। নীলার সাথে কি কোনো কারণে ঝগড়া হয়েছে? হ্যাঁ, ওই একটু ঝগড়া লেগেছে আর কি। আরে ধুর, তুমিও না সব সময় ঝগড়া করতেই থাকো। তা আজ আবার কি নিয়ে লেগেছে? ভাবি, আপনিও এই কথাটা বলতে পারলেন? আমি তো ওর সাথে গায়ে পড়ে ঝগড়া করি না, ও তো নিজেই আমার সাথেই ঝগড়া করতে চলে আসে। আজ বললাম একটু দুধ খাবো, আমায় তো দুধ খেতে দিলই না, বরং কথা শুনিয়ে তাড়িয়ে দিল। বলুন, এটা কি উচিত হয়েছে? আয়ান এক নিঃশ্বাসে কথাটা বলল। আয়ানের কথাটা শুনে তনু মুচকি হেসে ফেলল। এত বড় ছেলে হয়েও দুধ খাওয়ার জন্য এতটা বায়না কেউ কেমন করে করতে পারে? তনু আয়ানের দিকে দৃষ্টিপাত করল। আয়ান অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে আছে। তনু একটু অন্য রকম ভাবে আয়ানকে উদ্দেশ্য করেই বলতে লাগলো, তোমার যখন এতই দুধ খেতে ইচ্ছা করছে, তখন আমার বাড়ি চলে আসতে আয়ান, আমি তোমায় মন ভরে দুধ খাওয়াতাম। তনুর কণ্ঠস্বরটা শুনে আয়ান একটু অবাক হয়ে যায়। তনু হঠাৎ করে এমনভাবে কথা কেন বলছে কিছু বুঝতে পারল না আয়ান। আয়ান তনুর চোখের দিকে তাকাতেই আরো চমকে গেল। তনুর চোখজোড়া এক অদ্ভুত নেশায় আসক্ত হয়ে আছে। আয়ানকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে তনু আবারও বলতে লাগলো, কি হলো আয়ান, এমনভাবে তাকিয়ে আছো কেন? বলো না, আমার বাড়ি এসে তুমি আমার হাতে দুধ খাবে তো? না ভাবি, আপনি ছাড়া তো আপনার বাড়িতে কেউ নেই, ভাইয়া বাহিরে থাকে। আমি আপনার বাড়িতে প্রবেশ করলে অনেকে অনেক কিছু মনে করতে পারে। আরে দূর, কেউ কিচ্ছু মনে করবে না। তোমার ভাইয়া নেই বলেই তো ভালো করে তোমায় দুধ খাওয়াতে পারবো, একদম ছোট্ট বাচ্চার মতো করে। আসবে তো তুমি? তনুর কথা শুনে আয়ান একটু একটু আঁচ করতে পারছে যে সে কি বোঝাতে চাইছে। আয়ান ভাবছে মুখের উপর না করে দিলে হয়তো উনি মাইন্ড করতে পারে, তাই আয়ান হ্যাঁ সূচক মাথা নাড়ল। আয়ানের হ্যাঁ শুনে তনু আয়ানের দিকে খানিকটা এগিয়ে এসে আয়ানের গাল ধরে টিপে দিল আর বলল, আয়ান, তুমি ভীষণ দুষ্ট একটা ছেলে। আমি তো এত বছর তোমার সন্ধানেই ছিলাম। একদম লজ্জা পাবে না, চলে আসবে আমার কাছে। আসছি এখন। জি ভাবি। তনু আয়ানের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে মুচকি মুচকি হেসে ছাদ থেকে চলে যায়। আয়ানও ওনার দিকে তাকিয়ে মেকি হাসি দিয়ে বিদায় জানালো। তনু ছাদ থেকে চলে যাবার পর আয়ানও নিচে চলে আসে।
রুমে আসতেই আয়ান দেখতে পায় নীলা বিছানার ওপর বসে আছে। নীলাকে দেখে বেশ রেগে আছে মনে হচ্ছে। আয়ান নীলার পাশে এসে বসতেই নীলা ভীষণ কর্কশ কণ্ঠে আয়ানকে উদ্দেশ্য করে বলল, শেষ হয়েছে ওই তনুর সাথে লুতুপুতু খেলা, নাকি আরো বাকি আছে? এই কি সব বাজে কথা বলছো তুমি? মুখ সামলে কথা বলো। আমার এসব কথা একদম ভালো লাগে না। তা ভালো লাগবে কেন? ওই মহিলার সাথে লুতুপুতু খেলতে ভালো লাগে তোমার, আমি বললেই তো ভালো লাগে না। আরে তুমি আমায় ভুল ভাবছো। আমি তো তনুভাবির সাথে এমনিতেই কথা বলছিলাম, আর কিছু না। হ্যাঁ জানি জানি, কি কথা বলছিলিস তুই? সবগুলো ছেলে এত লজ্জা কেন হয় আল্লাহই জানে। মানে মেয়ে দেখলেই ওদের মাথা খারাপ হয়ে যায়। এই নীলা, এসব কোন ধরনের কথা বলছো তুমি? আমার এসব কথা একদম পছন্দ নয়। আমি ওনার সাথে ভালো কথা বলছিলাম। তাই না? ভালো কথা বলছিলি তুই? দুধ খাওয়ার বায়না করছিস, আর সেটা নাকি ভালো কথা? তুমি সবসময় উল্টাপাল্টা ভাবলে তাতে আমার আর কি করার আছে? যার যেমন চিন্তা। আয়ানের কথাটা শুনে নীলার সারা শরীরে যেন আগুন লেগে যায়। নীলা নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে দুম করে আয়ানের শার্টের কলার চেপে ধরল। আয়ান খানিকটা অবাক ও ভয় পেয়ে যায় নীলার এমন কাজে। আয়ান নীলার দিকে ভয়ে ভয়ে তাকালো। নীলার আগে গজগজ করতে করতে আয়ানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, দুধ খাবি তুই? তুই এত বড় একটা লুত কবে হয়ে গেলি বল আমায়? ওই পাশের বাড়ির ভাবের দুধ খেতে ইচ্ছে করছে তোর? এই নীলা, কি কি বলছো? আমি তোমার কথার মানে বুঝতে পারছি না। আমি ওরা দুধ খাবো মানে কি? মানেটা বুঝতে পারছিস না? যদি মানে না বুঝতে পারিস তবে কেন দাঁত কেলিয়ে বলছিস আপনার বাড়ি যাব আর আপনার দুধ মন ভরে খাবো? দেখো নীলা, আমি তো গরুর দুধের কথা বলেছি, আর তুমি তো জানো আমার দুধ খেতে খুব ভালো লাগে। আর আমি দুধ খাওয়ার জন্য সবসময় পাগল হয়ে থাকি। তাই আর কি ওনার কথার সাথে হ্যাঁ করে গেছি। তাই না বজ্জাত ছেলে একটা? ওনার অঙ্গভঙ্গি দেখেও তুই কিছু বুঝিস নাই উনি কি বোঝাতে চাইছে? না তো, কি বোঝাতে চাইবে? সবাই কি আর তোমার মতো নাকি নেগেটিভ মাইন্ডের মানুষ? চুপ বেয়াদব ছেলে, একটা কথাও তুই বলবি না। আমার আগেই বোঝা উচিত ছিল পুরুষ মানুষ মানেই লুচ্চামি বস্তা। আজকে তোকে আমি জন্মের দুধ খাওয়াবো, রেডি হয়ে নে। এই নীলা, প্লিজ এমন করিও না। আমার ভয় করছে খুব। প্লিজ শোনা, আমার ভুল হয়ে গেছে, আর জীবনেও আমি কিছু খাবো না, প্রমিস। তোর প্রমিসের গুষ্টি মারি। তোকে আজ আমি জন্মের দুধ খাওয়াবো বললাম, মানে তোকে গেলাবো। তুই এখানেই বসে থাকবি, এক পা এদিক ওদিক গেলে না তোর কলিজার মধ্যে থাকা প্রাণটাই কেড়ে নেব। নীলা কথাটা শেষ করতেই আয়ানের শার্টের কলার ছেড়ে দিল। আয়ান ভয়ে চুপসে আছে। নীলা আয়ানের পাশ থেকে উঠে সোজা কিচেনে চলে যায়। কিচেন থেকে গরম দুধ নিয়ে রুমে চলে আসলো সে। আয়ান নীলার হতে দুধ দেখে আরো ভয় পেয়ে গেল। নীলা দরজাটা বন্ধ করে দিয়ে আয়ানের দিকে এগিয়ে আসতে লাগলো। আয়ান ভয়ার্থ কণ্ঠে নীলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, নীলা, এত রেগে যেও না প্লিজ। বিশ্বাস করো, আমার ভীষণ ভয় করছে তোমার রাগী লুকটা দেখে। ভয় কেন করছে? তোকে তো আজ আমি দুধ খাইয়েই তোর শখ মেটাবো, এতে ভয় পেতে হবে না। চল হাঁ কর, আমি তোর মুখে দুধ ঢালবো। নীলা শোনো না, প্লিজ শোনা। নীলা আয়ানের কোনো কথা শুনল না। আয়ানকে বিছানায় ফেলে দিয়ে নীলা আয়ানের উপর উঠে বসে পড়ল। আয়ান ভয়ে একদম চুপসে গেছে। নীলা আয়ানের বুকের উপর বসে আয়ানের মুখের মধ্যে দুধ ঢালতে লাগলো। আয়ান কোনো মতে দুধ খাবার চেষ্টা করছে, তবে পারছে না। মুখ থেকে বেয়ে দুধ বাহিরে গিয়ে পড়ছে। আয়ানের উপর নীলা আরও রেগে যায়। নিজের স্বামীর সাথে অন্য কাউকে কখনো সহ্য করতে পারে না নীলা, একটাই তার দুর্বলতা। আর আজ যখন নীলা তনুর সাথে আয়ানের কথা বলার মুহূর্ত দেখে ফেলে, তখন নীলার রাগ চরম আকার ধারণ করে। নীলা রাগে গজগজ করতে করতে আয়ানের উপর চালায় অমানবিক নির্যাতন। সবটুকু দুধ আয়ানের মুখে ঢেলে দিয়ে নীলা হাঁপাতে হাঁপাতে বলল, কি দুধ খাওয়ার শখ মিটেছে নাকি আরো গেলাবো? নীলা, তুমি মানুষ এমন করতে পারে কেউ নিজের স্বামীর সাথে? একটু মায়াও লাগে না তোমার? দেখেছো আমার কি অবস্থা করে ফেলেছো? না গো না, আমার মায়া লাগে না। ইচ্ছে তো করছিল তোমায় ইনকাউন্টার করে ফেলি। সাহস কত বড়, হ্যাঁ? পাশের বাড়ির ভাবির থেকে দুধ, কথাটা ভাবতেই তো আমার মাথায় আবার আগুন জ্বলে উঠছে। সরি বললাম তো, আর কখনো কিছু খাবো না আমি। কথাটা মাথায় থাকবে তো? একদম মাথায় থাকবে, বিশ্বাস করো আমায়। এইবারের মতো বিশ্বাস করলাম। ফের যদি এমন কিছু পাই না, একদম জান নিয়ে ফেলবো। নীলার ঝাড়ি খেয়ে আয়ান একটু শান্ত হয়ে যায়।
নীলা ও আয়ানের বুকের উপর থেকে নেমে পড়ে। নীলা কিচেনের দিকে চলে যেতেই আয়ান ওয়াশরুমে দৌড়ে চলে যায়। খুব বমি পাচ্ছে তার। আয়ান ওয়াশরুমে এসে অনেকক্ষণ ধরে বমি করলো। অতঃপর ফ্রেশ হয়ে আয়ান রুমে ফিরল। আয়ানের চোখ মুখ একদম শুকিয়ে গেছে, চোখ জোড়া লাল হয়ে আছে তার। আয়ান রুমে আসতেই বিছানায় শুয়ে পড়ল। শরীরের মধ্যে আর কিঞ্চিত পরিমাণেরও শক্তি নেই। নীলা রুমে এসে আয়ানকে বিছানায় চিৎপটাং হয়ে শুয়ে থাকতে দেখে কর্কশ কণ্ঠে বলতে লাগলো, কি ব্যাপার, এমনভাবে এই অসময়ে চিৎপটাং হয়ে শুয়ে আছো কেন? আবার কি খেতে ইচ্ছে করছে? নীলার কথার বিপরীতে আয়ান কোনো শব্দ করল না, নিশ্চুপ হয়ে থাকলো সে। আয়ানকে নিশ্চুপ দেখে নীলার মনের মধ্যে অজানা ভয় উকি দিল। নীলা আয়ানের কাছে এসে আয়ানের কপালে হাত ছুঁয়ে দিয়ে বলল, সব তো ঠিক আছে, তবে এমনভাবে শুয়ে আছো কেন? এই আয়ান, কি হয়েছে তোমার? আমায় বলো। কি আর হবে, আমি তোমায় বারণ করেছিলাম না এমন করিও না। তুমি তো আমার কোনো কথা শুনলে না, জানো বমি করতে করতে আমার অবস্থা শেষ হয়ে গেছে। কি, এই দুধ খাওয়ার জন্য তোমার বমি হয়ে গেছে? আমি তো রাগের মাথায় এসব করেছি। আয়ান, তুমি এখন ঠিক আছো তো? একদিন এই রাগের মাথায় আমার টপকে দিবে, তারপর এমন হায় আল্লাহ করবে, ওই দিন আর কোনো লাভ হবে না। বিশ্বাস করো আয়ান, আমি ইচ্ছে করে এমন করিনি। রেগে গেলে আমার মাথা ঠিক থাকে না। এটা কি আমার দোষ বলো? প্লিজ তুমি আমায় ক্ষমা করে দাও। হ্যাঁ, ক্ষমা করে দিয়েছি, এখন তুমি আমার সামনে থেকে যাও। আমার মাথা কাজ করছে না, আমায় একা থাকতে দাও। না, থাকতে দিব না। আমার ভুল হয়েছে, আমায় ক্ষমা করে দিতেই হবে তোমার। তা না হলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। বলো, মন থেকে ক্ষমা করে দিয়েছো? করেছি তো। ঠিক আছে, তবে আজ থেকে তোমার যখন দুধ খেতে ইচ্ছে করবে তুমি আমায় বলবে, কেমন? আমি তোমায় আদর করে দুধ খাওয়াবো, ঠিক আছে সোনা? না না, আমার আর জীবনেও কিছু খাওয়া লাগবে না, আমি এমনিতেই ঠিক আছি। মানে, তুমি জীবনেও কি খাবে না? এই যে দুধ থেকে শুরু করে কিছুই খাবো না, একদম কিছু না, সত্যি। আয়ানের কথা শুনে নীলার মুখের উপর পুনরায় সেই রাগের ছাপ পরিলক্ষিত হলো। নীলা রেগে গিয়ে দম করে আবারও আয়ানের শার্টের কলার চেপে ধরে দাঁতে দাঁত চেপে ফিসফিস করে আয়ানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই, তুই কি বললি? তুই আর জীবনেও কিছু খাবি না মানে? আমি আদর করে যেটা দিব সেটাও খাবি না তুই? এই তুমি আবার আমার কলার ধরছো? এখন যদি আমার কিছু একটা হয়ে যায় তখন কি হবে? আর রেগে যেও না সোনা, আমি তোমার থেকে সব খাবো, তোমাকেই খেয়ে ফেলবো। এবার ছেড়ে দাও প্লিজ। এবার ঠিক আছে, হাত ছড়িয়ে দাও। আমি তোমার বুকে মাথা রেখে প্রশান্তি নিব। আসো, ছড়িয়ে দিয়েছি। আয়ান দুহাত দুদিক ছড়িয়ে দিতেই নীলা আয়ানের বুকে চলে আসে। আয়ানের বুকের উষ্ণতা পেতেই যেন নীলার কলিজা ঠান্ডা হয়ে যায়। নীলা পরম শান্তি অনুভব করে আয়ানের স্পর্শে। ভালোবাসার পরশ বুঝি এমনই হয়। আয়ানও নীলাকে নিচের বুকে পেয়ে শান্তি অনুভব করছে। কিছু সময় নীলাকে জড়িয়ে ধরতেই নীলা আলতো করে আয়ানের গালে ঠোঁটজোড়া ছুঁয়ে দিয়ে বলতে লাগলো, এই আয়ান, তুমি আমার উপর এখনো রেগে আছো তাই না? রেগে তো ততক্ষণ ছিলাম যতক্ষণ তুমি আয়ার বুকে ছিলে না। এখন বুকে এসে গেছো মানে কোনো রাগ নেই আমার মনে। ফাজিল। আর কখনো কারোর সাথে কথা বলবে না, তুমি প্রমিস করো। প্রমিস। আর কখনো আমার কলিজা ছাড়া আর কারোর সাথে কথা বলবো না আমি। এই তো আমার সোনা বরটা, অনেক অনেক ভালোবাসি তোমায়। নীলা খুশিতে গদগদ হয়ে আয়ানকে আবারও জড়িয়ে ধরল। ভালোবাসা অবুঝ, প্রিয়জনের পাশে কাউকে সহ্য করতে না পারার অনুভূতির নাম ভালোবাসা। নীলার পাগলামিগুলো দেখে এটা স্পষ্ট হয়ে যায় যে নীলা আয়ানকে কতটা ভালোবাসে। এমন ভালোবাসাগুলো যুগ যুগ ধরে বেঁচে থাকুক।